নমস্কার, সুমন বসু রায় খবরের ময়নাতদন্তে চলে এসেছি। আজকে হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলো, আর সেই সঙ্গে কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটলো। এবং শুধু হুমায়ুন কবির আজকে দল যে ঘোষণা করেছে তার নাম সেটা নয়, একই সঙ্গে তিনি কিন্তু তার যে লোগো সেটাও প্রকাশ করেছেন, সেই সঙ্গে প্রকাশ করছেন ইস্তেহার, অর্থাৎ আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে উল্লেখযোগ্যভাবে তিনি কিন্তু একটা ইস্তেহারও প্রকাশ করেছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বা সবচেয়ে অপ্রত্যাশিত যে ঘটনা ঘটেছে সেটা হলো হুমায়ুন কবির আজকে কয়েকজন প্রার্থীর নামও কিন্তু ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বাংলার রাজনীতিতে একটা নতুন কিন্তু একটা বিষয় উঠে আসলো, যে একটি রাজনৈতিক দল সেটা আত্মপ্রকাশ করলো, তার লোগো প্রকাশিত হলো, তার নাম জানতে পারলাম, এবং সেই সঙ্গে কিন্তু সেই দলের কিন্তু আমরা যদি দেখি বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা হলো। অবশ্যই এটা চমকপ্রদ, এবং সেইখানে কিন্তু থেমে থাকছে না, আরো চমক রয়েছে। হুমায়ুন কবির যেহেতু বাবরি মসজিদ তিনি তৈরি করবেন ঘোষণা করেছিলেন, বিগত বছরে 1 বছর ধরে তিনি পরিকল্পনা করেছিলেন, এবং হুমায়ুন কবির যেদিন শিলান্যাস করেছিলেন বাবরি মসজিদের 6 ডিসেম্বর, সেদিন কিন্তু মনে করা হচ্ছিল তিনি যে দল ঘোষণা করবেন সেটা কিন্তু মূলত সংখ্যালঘুদের দল হবে। কিন্তু আজকে তিনি যখন প্রার্থী তালিকা ঘোষণা করলেন, সেখানে 2 জন এমন প্রার্থী রয়েছেন যারা কিন্তু ব্রাহ্মণ হিন্দু পরিবারের। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একজন চট্টরাজ রয়েছে, পাণ্ডে রয়েছে। অর্থাৎ তিনি এখানেও কিন্তু একটা বড় চমক দিলেন এবং পরিষ্কার বার্তা দিলেন যে তিনি যে দল ঘোষণা করছেন সেই দলে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রার্থী হবেন না, বা এই দলটা শুধু মানে সংখ্যালঘুদের দল নয়, এটা একটা কিন্তু আমরা যদি দেখি রাজ্য সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তার যে লড়াই, সেই লড়াইয়ে তিনি সমস্ত ধর্ম বর্ণ সবাইকে নির্বিশেষে কিন্তু প্রার্থী করবেন। তিনি প্রথমে দাবি করেছিলেন 135টি আসনে কিন্তু তিনি প্রার্থী দেবেন, এবং জোটবদ্ধ অবস্থায় তার সঙ্গে তিনি আইএসএফকে ডেকেছিলেন, তিনি বামফ্রন্টকে ডেকেছেন, তিনি কংগ্রেসকে ডেকেছেন, এবং আজকে কিন্তু দেখা গেল যে আসাউদ্দিন ওয়েসিসের যে দল রয়েছে সেই দল কিন্তু তার সঙ্গে যে সংঘবদ্ধ সেটা কিন্তু আজ প্রমাণ হয়েছে। বহু সংখ্যক আসাউদ্দিন সমর্থক তারা কিন্তু মঞ্চে ছিলেন, বা আমরা যদি বলি যে সেই সভাতে ছিলেন। আজকে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু বাংলার রাজনীতিতে একটা নতুন বিষয় কিন্তু আলোকপাত করলো। হুমায়ুন কবির তিনি যে একেবারে পরিকল্পনা করে নেমেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং এই পরিকল্পনা দেখে কিন্তু বেশ কিছুটা অনুমান করা যাচ্ছে যে আগামী যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচনে, সেখানে একটা বড় ভূমিকা তিনি গ্রহণ করবেন, বা তার কিন্তু থাকবে ভূমিকা। নতুন সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেমন আশাবাদী, বিজেপিও কিন্তু আশাবাদী। তিনি কার বারাহাতে ছাই ঢালবেন সেটা কিন্তু দেখবার জন্য আমাদের বেশ কয়েক মাস কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে আমি সুমনের পর্যবেক্ষণ বা খবরের ময়নাতদন্ত করতে গিয়ে যেটা অনুভব করেছি, যে হুমায়ুন কবির যেরকম ভাবে তিনি কিন্তু একের পর এক ঘোষণা দিচ্ছিলেন এবং সেই ঘোষণাগুলিকে তিনি সফল করবার চেষ্টা করছেন, তাতে কিন্তু পরিষ্কার তার পিছনে একটা বড় ব্যাকআপ রয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন এর পিছনে আরএসএস রয়েছে, আবার অন্যদিকে যদি দেখি তাহলে বিজেপি নেতৃত্ব দাবি করছেন হুমায়ুন কবিরের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কৌশল। এবং সত্যি কার কৌশল রয়েছে সেটা তো আগামী দিনে যখন ভোট বাক্সে ভোট পড়বার পর গণনা হবে এবং ফলাফল প্রকাশিত হবে, তখনই জানা যাবে যে হুমায়ুন কবির আদতে কার ক্ষতি কার লাভ করে দিলেন। তবে হুমায়ুন কবির এই মুহূর্তে কিন্তু দাবি করছেন যে তিনি শুধুমাত্র যে দল ঘোষণা করেছেন সেটাই নয়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং অন্যান্য যারা অসাম্প্রদায়িক দল তারা যদি তার সঙ্গে একসঙ্গে লড়াই করে, তাহলে তিনি দাবি করছেন যে কংগ্রেস, সিপিএম, আইএসএফ প্রভৃতি দলকে নিয়ে তার যে নতুন দল, সেই দল অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেই দল তার দাবি অনুসারে প্রথম
স্থানে থাকবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তারা কিন্তু প্রথমে থাকবে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে বিজেপি এবং তৃণমূলকে। এক এক সময় কিন্তু তিনি দাবি করেছিলেন যে বিজেপি 100 থেকে 120-র মধ্যে কিন্তু আটকে যাবে তার দল ঘোষণার পরে এবং তৃণমূল কংগ্রেস 100-র নিচে নেমে যাবে। বাস্তবিক সেটা হবে কিনা সেটা কিন্তু সময় বলবে এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু হুমায়ুন কবির আজকে যে মাস্টার স্ট্রোক দিয়েছেন, দল ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি একটা ইস্তাহার প্রকাশ করেছেন যেটা অত্যন্ত উল্লেখযোগ্য বাংলার রাজনীতির ক্ষেত্রে। কেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাই ভোট যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলি ইস্তাহার প্রকাশ করে, কিন্তু হুমায়ুন কবির একেবারে আগে ভাগে কিন্তু তিনি ইস্তাহার প্রকাশ করেছে। এবং রাজনৈতিক দলগুলিকে যদি বাংলার ক্ষেত্রে দেখা যায়, হয় বিজ্ঞপ্তি প্রকাশের 1-2 দিন আগে অথবা 1-2 দিন পর থেকে কিন্তু তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে থাকে। এবং এক্ষেত্রেও কিন্তু হুমায়ুন কবির আজকে চমক দিয়েছেন এবং তিনি একেবারে এগিয়ে গিয়ে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের আগে সর্বপ্রথম তিনি কিন্তু প্রার্থী তালিকার একটা অংশ কিন্তু প্রকাশ করলেন এবং সেটাও কিন্তু একটা চমক। বা আমরা যদি দেখি তাহলে বলতে পারবো যত রাজনৈতিক দল আছে তার মধ্যে সবার প্রথমে কিন্তু তিনি এগিয়ে থাকলেন, অন্তত প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো হুমায়ুন কবিরকে নিয়ে আগামী দিনে যে চর্চা চলছে, বর্তমানেও যে চর্চা চলছে, অতীতেও যে চর্চা হচ্ছে, আগামী দিনেও তাকে নিয়ে কিন্তু চর্চা হবে। এবং বঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবির একটা যে মাথা ব্যথার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে কোনো একটা দলের কাছে, কেন দুই দল দাবি করছে তাদের সহযোগিতায় তিনি দাঁড়াচ্ছেন। অর্থাৎ একটা দলের যদি সহযোগিতায় তিনি দাঁড়িয়েও থাকে তর্কের ক্ষেত্রে ধরে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা অন্য দলের জন্য মাথা ব্যথার কারণ হবে। এবার হুমায়ুন কবির এই যে ভোট রাজনীতিতে দাঁড়ানোর ফলে কার ক্ষতি কার লাভ হবে সেটা তো সময় বলবে। তবে খবরের ময়নাতদন্ত করতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, হুমায়ুন কবির আখেরে কিন্তু বিজেপির ক্ষতি করতে চলেছে। প্রথম অবস্থায় ততটা ধরা না গেলেও এখন কিন্তু মনে করা হচ্ছে যে তিনি আদতে বিজেপির সবচেয়ে বড় ক্ষতি করবে। কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠান বিরোধী ভাবা রয়েছে, যতটুকুন রয়েছে তার একটা বড় অংশে কিন্তু ভাগ বসাতে চলেছে হুমায়ুন কবির। অর্থাৎ শুভেন্দু অধিকারীরা সারা বছর ধরে বা বিগত 4.5 বছর ধরে বাংলার রাজনীতিতে যে জমি তৈরি করেছিল, চাষের জমি, সেই যে চাষ করবার পর যে ফসল, সেই ফসলের একটা অংশ কিন্তু হুমায়ুন কবির নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এবং তিনি বালিগঞ্জ কেন্দ্রে আমরা যেখানে বাবুল সুপ্রিয়কে দেখেছি সেখানে কিন্তু তিনি একজন হিন্দু এবং ব্রাহ্মণ পরিবারের সন্তানকে প্রার্থী করলেন। অর্থাৎ এখানেও কিন্তু তিনি চমক দিলেন। অর্থাৎ তৃণমূলের যে ভোট, সেই ভোট কিন্তু ভাগ হওয়ার সম্ভাবনা কমে গেল। সেখানে যত শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সেটা কিন্তু আখেরে তৃণমূলের দিকেই থাকবে, কিন্তু যেহেতু প্রতিষ্ঠান বিরোধী ভোটের একটা অংশ বিজেপির থেকে তিনি কেটে নিতে পারবেন, সুতরাং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল। যদিও ভোট অনেক দিন রয়েছে, তার মাঝখানে অনেক ঘটনাক্রম আমরা হয়তো দেখতে পাবো, কিন্তু বঙ্গ রাজনীতিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুমায়ুন কবিরের এই যে সক্রিয় রাজনীতির নতুন দল গঠন এবং সেই দল গঠনের একটা চমক তিনি আজকে যে মঞ্চ করেছেন। আগেই জেনে বলেছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলি যদি একটা মঞ্চ বেঁধে তাদের আনুষ্ঠানিক দল প্রকাশের ঘোষণা করতে পারে তাহলে আমরা কেন বাংলায় করব না। এবং তিনি হাইটেক পদ্ধতিতে কিন্তু করেছিলেন, পিছনে একেবারে জায়ান্ট স্ক্রিন ছিল আমরা যদি দেখি, এবং সেখানে 2 পর্যায়ের কিন্তু মঞ্চ ছিল এবং সেই মঞ্চের সকাল থেকে যে প্রচার ছিল, মানে হাজারে হাজারে তার যে সমর্থক তারা কিন্তু আসছিলেন, বাসে করে আসছিলেন, টোটো করে আসছিলেন, বিভিন্ন পদ্ধতিতে তারা আসছিলেন। তাদের মুখে ছিল আল্লাহু আকবার নাম এবং সেই সঙ্গে ছিল হুমায়ুন কবিরের উপরে কিন্তু তার যে একটা সম্বোধন সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। হুমায়ুন কবির সম্পর্কে তাদের যে একটা আশা ভরসা রয়েছে সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছিল। এবং হুমায়ুন কবির কিন্তু যখনই মঞ্চে উঠবেন তার আগে তার যে সমর্থক যাদের সঙ্গে পেরেছেন তিনি কিন্তু হাত মিলিয়েছেন, অর্থাৎ তিনি অভিবাদন যেটা রয়েছে সেটা কিন্তু গ্রহণ করেছেন। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একেবারে ইস্তার ঘোষণার পর তিনি যেভাবে
দলীয় প্রার্থীদের নাম একে একে ঘোষণা করতে থাকলেন এবং সেই সংক্ষিপ্ত যে প্রার্থী তালিকা সেখানেও কিন্তু চমক থাকলো, 2 জন ব্রাহ্মণ পরিবারের সন্তানের নাম থাকলো এবং 2 জন মহিলা প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করলেন। এটাও একটা উল্লেখযোগ্য দিক, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের প্রতিনিধিত্ব করেন। বারবার করে বলা হয় যে মহিলাদের বেশি সংখ্যায় তিনি কিন্তু প্রার্থী করতে চান, অর্থাৎ আমরা যদি দেখি সেখানেও কিন্তু টেক্কা দিল হুমায়ুন কবির এবং সেটা হতে পারে একটা পরিকল্পনা, একটা কৌশল হতে পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সাধারণ মানুষের চোখে যেটা ধরা পড়লো সেটা কিন্তু উল্লেখযোগ্য যে তিনি শুধুমাত্র সংখ্যালঘু পরিবারের সন্তানদেরই তিনি প্রার্থী করছেন তা নয়, তিনি হিন্দু পরিবার এবং তার মধ্যে ব্রাহ্মণ পরিবারের সন্তানদেরও কিন্তু তিনি প্রার্থী করছেন, বিশেষত মহিলাদের প্রার্থী করছেন। এবং আজকে তিনি ঘোষণা করেছেন 3 জন হুমায়ুনের নাম থাকবে। এটাও একটা বড় ঘোষণা, একটা চমক যদিও বলি। এবং আজকে আরও এক হুমায়ুন কবিরের নাম তো তিনি প্রকাশ করেই দিলেন, আরেকজন ডাক্তারবাবু হুমায়ুন কবির, তিনি ব্যাঙ্গালোরে রয়েছেন বলছেন এবং তার নামও কিন্তু থাকবে। সেই সঙ্গে তিনি 2টি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটাও কিন্তু তিনি আজকে ঘোষণা করলেন। সুতরাং হুমায়ুন কবির আজকে একেবারে আমরা যদি দেখি মিডিয়ার যে লাইমলাইট বা ফুটেজ পুরোটাই কিন্তু চুষে নিয়েছিল। অন্যখানে আজকে শুভেন্দু অধিকারীও কিন্তু একাধিক সভা বা বৈঠক কিন্তু করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি 40 জন বিএলএকে নিয়ে তিনি আজকে কিন্তু সভা করেছেন, কিন্তু সমস্ত কিছু কিন্তু ছাপিয়ে গেছে, অর্থাৎ সমস্ত যে আলো, সেই ক্যামেরার আলো কিন্তু চুষে নিয়েছেন হুমায়ুন কবির। এখানেও কিন্তু তিনি আজকে একটা বড় টেক্কা দিয়েছেন বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে, অর্থাৎ হুমায়ুন কবিরকে নিয়ে অবশ্যই আজকে কিন্তু মাথা ব্যথার কারণ হতে চলেছে 2 রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। যদি এদের মধ্যে কারোর সহযোগিতা থাকে তার পিছনে, তাহলে কিন্তু তারা গোপনে কিন্তু হাসছেন মুচকি, অন্যদিকে যাদের সহযোগিতা নেই তাদের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে হুমায়ুন কবির। খবরের ময়নাতদন্ত আজকে এই পর্যন্তই। আগামী দিন অবশ্যই আমাদের আলোকপাত থাকবে, নজর থাকবে হুমায়ুন কবির এবং বঙ্গ রাজনীতির উপরে। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।